রাশিয়ার মস্কোতে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু। বাংলাদেশে ভাস্কর্যের বিরুদ্ধে কিছু ইসলামী চিন্তাবিদের বিবৃতি। ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন 1 সপ্তাহের মধ্যেই সমাধান। কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর। ভাষাঞ্চরে আজ রোহিঙ্গাদের দ্বিতীয় রাত। স্থানান্তর করায় আন্তর্জাতিক কিছু সংস্থার সমালোচনার জবাবে বাংলাদেশের একজন কর্মকর্তা। বিবৃতি না দিয়ে তারা কিভাবে আছে এখানে তাদের জিজ্ঞেস করুক, তারা কি স্বেচ্ছায় গিয়েছে কিনা, তারা কি খাওয়া পাচ্ছে কিনা, যে আশ্রয় দিচ্ছে তারা বলেন যে আপনার আশ্রয় নেওয়াটা ঠিক হয় নাই, আর যে তারাই দিচ্ছে তাদেরকে কোনো কার্যকরী কিছু নিতে পারেন নাই। এ নিয়ে শুনবেন একটি আলোচনা, তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। রাশিয়ার রাজধানী মস্কোতে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। এজন্য 70টি ক্লিনিকে তাদের টিকা স্পুটনিক ভি গিয়ে পৌঁছেছে। শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, প্রথম কয়েক ঘন্টায় টিকা নেওয়ার জন্য নাম লিখিয়েছেন 5000-এর মতো মানুষ। যারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে তাদের টিকা দেওয়ায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। টিকার উৎপাদনকারীরা বলছেন এটি 95% কার্যকরী এবং এই টিকার বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ফ্রান্সে সামাজিক ন্যায় বিচারের পক্ষে এবং একটি বিতর্কিত আইনের খসড়ার বিরুদ্ধে বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ শুরু হয়েছে। প্রস্তাবিত ওই আইনে বলা হয়েছে কোনো পুলিশ অফিসার কর্মরত থাকা অবস্থায় কোনো ভিডিও করা যাবে না। রাজধানী প্যারিসে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। সংঘর্ষ এড়াতে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইরানের সরকারি হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতেই পরিস্থিতি সবচেয়ে খারাপ। গত 24 ঘণ্টায় 321 জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ইরানের অর্থনীতি মহামারীর আগে থেকেই সংকটের মুখে পড়লেও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দেশটিতে লকডাউনের পাশাপাশি ব্যবসা বাণিজ্য চালু রাখার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 13 বছরের এক বালকের দাফন অনুষ্ঠানে শত শত ফিলিস্তিনি অংশ নিয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা বলছেন, রামাল্লার কাছে একটি গ্রামে প্রতিবাদ বিক্ষোভের সময় আলী আয়মান আবু আলিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ইসরায়েলের সেনাবাহিনী এ সময় গুলি করার অভিযোগ অস্বীকার করেছে। আর্জেন্টিনার কংগ্রেস সেদেশের করোনা ভাইরাসের কারণে ত্রাণ সহায়তার অর্থ সংস্থান করতে দেশটির ধনী ব্যক্তিদের ওপর এক নতুন কর আরোপ অনুমোদন করেছে। প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের সরকার আশা করছে প্রায় 12,000 করদাতার ওপর এই এককালীন লেভি আরোপ করে $300 কোটি বেশি অর্থ সংগ্রহ করা যাবে। তবে বিরোধী দলগুলো এই করের সমালোচনা করে বলেছে এতে বিদেশি বিনিয়োগ ব্যাহত হবে। জাপানের মহাকাশ সংস্থা বলছে তাদের একটি ক্যাপসিউল মহাকাশের একটি গ্রহাণু থেকে এই প্রথমবারের মতো বড় আকারের কিছু শিলাখণ্ডের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসছে। বলা হচ্ছে হায়াবুসা 2 নামের এই যানটি দক্ষিণ অস্ট্রেলিয়ায় অবতরণ করবে, যেখানে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখবেন সংগৃহীত নমুনা থেকে কোনো ধরনের গ্যাস নির্গত হয়েছে কিনা। ধারণা করা হয় যে সৌরজগতে জন্মের পর থেকে এই রাইগু গ্রহাণুটিতে সামান্য পরিবর্তন ঘটেছে। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। বাংলাদেশে ভাস্কর্য নিয়ে বিতর্কের মধ্যেই ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন এ ব্যাপারে সরকারের ভেতরে আলোচনা চলছে এবং 1 সপ্তাহের মধ্যেই তার সমাধান ঘটবে। মন্ত্রী ফরিদুল হক খান এই বক্তব্য এমন এক সময় দিলেন যখন কিছু ইসলামী চিন্তাবিদ ভাস্কর্য নিয়ে তাদের নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। যাত্রাবাড়ি মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের উদ্যোগে শনিবার এ বিষয়ে এক বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানব মূর্তি ও ভাস্কর্য যে কোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এর মধ্যেই শুক্রবার রাতে কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। বিস্তারিত জানাতে ঢাকা স্টুডিও থেকে যোগ দিচ্ছেন সংবাদদাতা আকবর হোসেন। আকবর, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান কেন বলছেন যে 1 সপ্তাহের মধ্যেই সমাধান হবে? ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক তিনি জামালপুরের একটি অনুষ্ঠানে বলেছেন এই যে 1 সপ্তাহের মধ্যে সমাধান হবে এরকম একটা আশাবাদ ব্যক্ত করেছেন এবং বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে। এখন কাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে, সে আলাপ আলোচনার সমাধানটা কিভাবে আসবে সে সম্পর্কে বিস্তারিত তিনি কিছু বলেননি। তবে একই সাথে সরকারের আরও একাধিক মন্ত্রী এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি
বিষয়টি দেখাশোনা করছেন। এখন এর অর্থ কি সেটি অবশ্য তিনিও বিস্তারিত কিছু বলেননি। অন্যদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি চট্টগ্রামে এক ধরনের একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলছেন যে কোনোভাবেই কোনো ইস্যুতে বঙ্গবন্ধুর অবমাননা তারা সহ্য করবেন না। অর্থাৎ যারা এ নিয়ে বিতর্ক করছে তাদের প্রতি এটা এক ধরনের হুঁশিয়ারি। আজ তো একদল ইসলামী চিন্তাবিদ বা আলেম একটা বিবৃতি দিয়েছেন ভাস্কর্যের বিরুদ্ধে। তো এই আলেমরা কারা এবং তারা কি বলেছেন? যার উদ্যোগে এটি হয়েছে তিনি হচ্ছেন যাত্রাবাড়ি মাদ্রাসার অধ্যক্ষ এবং তিনি একই সাথে কওমি মাদ্রাসার যে একটি বোর্ড আছে 6টি বোর্ডের মধ্যে অন্যতম একটি বোর্ড, যেটি সবচেয়ে বড় বোর্ড বেফাক, তারও তিনি প্রধান। তিনি আলেমদের নিয়ে বসেছিলেন এবং তাদের যে সংবাদ বিজ্ঞপ্তি সেখানে বলা হচ্ছে তারা বরেণ্য আলেম, কিন্তু তারা কারা এ ব্যাপারে বিস্তারিত কোনো পরিচয় সেখানে প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে খবর যেটি পাওয়া গেছে এসব আলেমরা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসা শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন, কওমি মাদ্রাসা ভিত্তিক, এবং তাদের অনেকেই ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলামের সঙ্গেও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাদের সম্পৃক্ততা রয়েছে। আকবর, এই কথাবার্তা এমন এক সময়ে হচ্ছে যখন কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য, নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। তো এ সম্পর্কে কি জানা যাচ্ছে? এ সম্পর্কে যেটি জানা যাচ্ছে যে ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার পৌরসভা এলাকায়। সেখানে পৌরসভার উদ্যোগে একটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছিল। কুষ্টিয়ার যিনি পুলিশ সুপার তানভীর আরাফাত তিনি বিবিসিকে বলেছেন যে গত রাতে এই ভাস্কর্যটির হাত এবং মুখের কিছু অংশ ভাঙা দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানিয়েছে। তবে রাতে কোনো এক সময় ঘটনাটি ঘটেছে, কিন্তু কখন ঘটেছে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে বিস্তারিত পুলিশ কিছু বলতে পারেনি। তারা বলেছেন যে অপরাধীদের সিসিটিভির ফুটেজ দেখে তারা শনাক্ত করার চেষ্টা করছেন। বাংলাদেশে ইসলামপন্থীদের কয়েকটি দল গত কয়েক সপ্তাহ ধরে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, আন্দোলন করছে। গতকাল তারা ঢাকায় একটা বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ এটা ভণ্ডুল করে দিয়েছে। তো এই আন্দোলন, ভাস্কর্য বিরোধী এই আন্দোলন নিয়ে তারা কতদূর যেতে পারে বলে আপনার মনে হয়? বিষয়টি নিয়ে তারা খুব বেশি দূর এগোতে পারবে বলে মনে হয় না, কারণ ইসলামপন্থী যে সংগঠনগুলো আছে তাদের মধ্যেও কিন্তু একটা মতবিরোধ বা বিভক্তি আছে এবং অনেকেই মনে করেন যে এই ভাস্কর্য ইস্যুটাকে সামনে এনে ঠিক এই মুহূর্তে সরকারের সঙ্গে একটি দ্বন্দ্বে পৌঁছানোটা ঠিক বুদ্ধিমানের কাজ হবে না। আবার আরেকটি অংশ আছে যারা মনে করে যে না, এই ব্যাপারে ছাড় দেওয়া ঠিক নয়। তবে সরকার এই ব্যাপারে একটা শক্ত অবস্থান নিয়েছে বলেই মনে হচ্ছে, কারণ প্রথম দিকে সতর্ক করা হয়েছে, গতকালকে মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে এবং আরও কিছু প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সুতরাং সরকার যদি একটি শক্ত পদক্ষেপ নেয় তাহলে হয়তো এই ইসলামপন্থী সংগঠনগুলো খুব বেশি দূর অগ্রসর হতে পারবে না। কারণ বাংলাদেশে একটা সমালোচনা আছে যে গত 5 বছরে তারা যতদূর অগ্রসর হয়েছে বিভিন্ন ইস্যুতে, সেখানে সরকারের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ একটা সমর্থন ছিল, আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল বলেই তারা এত দূর এসেছে, এরকম একটা সমালোচনা আছে। সুতরাং সরকার যদি একটা শক্ত অবস্থান নেয় তাহলে হয়তো ইসলামপন্থী সংগঠনগুলো খুব বেশি দূর এগোতে পারবে না, এটাই অনেকে ধারণা করছে। ধন্যবাদ আকবর। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন আকবর হোসেন। বাংলাদেশে কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে ১৫০০-এরও বেশি রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর পর সেখানকার পরিবেশ দেখে বেশিরভাগ রোহিঙ্গা তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর সমালোচনা করে বলছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সমন্বয়ে কারিগরি মূল্যায়ন ছাড়াই সরকারের এভাবে স্থানান্তর করা উচিত হয়নি। রোহিঙ্গাদের এই স্থানান্তর নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার এমন উদ্বেগের প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আহ্বান জানানো হয় যেন বাংলাদেশ সরকারের তাদের ভাষায় এরকম একটি আন্তরিক প্রচেষ্টার বিষয়ে কেউ ভুল ব্যাখ্যা না দেয়। বিস্তারিত শুনুন ঢাকা থেকে পাঠানো সঞ্জনা চৌধুরীর এই প্রতিবেদনে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে 2 দশক আগে জেগে ওঠা দ্বীপ ভাসানচরে একদিন পার করেছে সেখানে স্থানান্তরিত রোহিঙ্গা শরণার্থীরা। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের ওপর চাপ কমাতে শুক্রবার নৌবাহিনীর তত্ত্বাবধানে ১৬৪২ জন রোহিঙ্গাকে 7টি জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পরই প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা ও হাত ধোয়ানো শেষে ক্যাম্পে থাকা নিয়মকানুন সম্পর্কে ব্রিফ করেন নৌবাহিনীর কর্মকর্তারা। এরপর প্রতিটি পরিবার যার যার ঘর ও মালপত্র বুঝে নেন। জানা গেছে
22টি আন্তর্জাতিক সংস্থা তাদের মানবিক সহায়তা দিতে ভাসানচরেই অবস্থান করছে। প্রথম কয়েকদিন নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গাদের রান্না করা খাবার সরবরাহ করা হবে। এদিকে ভাসানচরে থাকার জন্য মানসম্মত নতুন পাকা ঘর এবং বসবাসের মতো স্বাস্থ্যসম্মত এলাকা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রোহিঙ্গারা। মানে জায়গা দেখি, বাসা দেখি, মানে মনোগ্রাম সবগুলা দেখি, জায়গা টাকা ভালো লাগছে। ওখানে পাহাড় বাঁচতেছে, কালে তো ভালো না, নগরম ফান্না হইতে ভালো না, নাহলে তো সবাই সমান বাসার জন্য ভালো লাগছে। এখানে নিরাপত্তা আছে, টয়লেট আছে, বাথরুম আছে, থাকবার আবাদ আছে, পানি টানি সব কিছু, আমাদের কষ্ট করতে হবে না। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করতে 2017 সাল থেকেই ভাসানচরে এই আশ্রয়ন প্রকল্প হাতে নেয় বাংলাদেশ সরকার। তখন থেকেই জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক অর্থায়নে পরিচালিত উন্নয়ন সংস্থাগুলো এর বিরোধিতা করে আসছে। সবশেষ জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিভেন দুজারিচ এই স্থানান্তরকে অনুচিত বলে মন্তব্য করেন। ভাসানচরে স্থানান্তরের আগে সব আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে একটি স্বাধীন কারিগরি ও সুরক্ষাগত মূল্যায়নের আহ্বান জানিয়ে আসছিল জাতিসংঘ। সেটা ছাড়াই রোহিঙ্গাদের স্থানান্তর করা নিয়ে অসন্তোষ জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি। যখন বাংলাদেশ গভর্নমেন্ট বলেছিলেন যে তারা আগে ইন্ডিপেন্ডেন্ট টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করাবে ইউএনএর থ্রুতে, তো সেটা না করিয়ে কেন তারা এত তাড়াহুড়ো করে ওদেরকে শিফট করলেন? এটা একটা চর, সেই চরের মধ্যে মানুষকে রাখা সবসময় রিস্কি ব্যাপার হয়, কারণ আমরা তো জানি যে বে অফ বেঙ্গলে কিরকম ভাবে সাইক্লোন আসে। যদি একটা স্টর্ম সাইজ আইল্যান্ডটা ফ্লাড হয়ে যায়, যদি কিছু হয়ে যায় তাদের রেসপন্সিবিলিটি বাংলাদেশ গভর্নমেন্টের হবে। রেসপন্সিবিলিটি যখন বাংলাদেশ গভর্নমেন্টের, তারা এই রিস্কটা নিলেন কেন? তারা কিছুদিন ওয়েট করে যেটা সিস্টেম্যাটিক ওয়েতে করা উচিত ছিল। ভাসানচর নিয়ে শুরু থেকেই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা থাকায় সরেজমিনে পরিস্থিতি দেখতে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলকে গত সেপ্টেম্বরে সেখানে পাঠানো হয়। এর উদ্দেশ্য ছিল ভাসানচর ঘুরে এসে তারা যেন কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের সেখানকার পরিবেশ পরিস্থিতি জানায় এবং স্থানান্তরের ব্যাপারে উদ্বুদ্ধ করে। এখন স্থানান্তর প্রক্রিয়া শুরুর পর থেকেই আন্তর্জাতিক সংস্থাগুলো নানা প্রশ্ন তুলছে। এর প্রেক্ষাপটে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই আন্তর্জাতিক সংস্থাগুলো যেন কোনো ভুল ব্যাখ্যা না দেন। ভাসানচরে স্থানান্তরের বিষয়টিকে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি আন্তরিক প্রচেষ্টা বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। এক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলোকে ভাসানচর প্রকল্প সরেজমিনে পর্যবেক্ষণে আসার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা। বিবৃতি না দিয়ে তারা কিভাবে আছে এখানে তাদের জিজ্ঞেস করুক, তারা কি স্বেচ্ছায় গিয়েছে কিনা, তারা কি খাওয়া পাচ্ছে কিনা, তাদের সাথে কথা বলুক, সেই ফ্যাসিলিটিস তো ওরা দেখে আসুক। এখানে এখন যে আশ্রয় দিচ্ছে তারা বলেন যে আপনার আশ্রয় নেওয়াটা ঠিক হয় নাই, আর যে তারাই দিচ্ছে তাদেরকে কোনো কার্যকরী কিছু নিতে পারেন নাই। আমরা তো পাল্টা প্রশ্ন করবো, হোয়াট ইজ ইউর রোল? এই যে হিউম্যান রাইটস ওয়াচ বা অন্যরা প্রত্যাবাসনের তাদের ভূমিকা, তারা যথাযথ ব্যবস্থা নিক। জাতিসংঘ বা অন্য সংস্থায় বলুক যে তুমি তোমার নাগরিকদের প্লেস অফ অরিজিনে নিয়ে যাও, তাদেরকে চাপ দিক। তবে রোহিঙ্গাদের যেখানেই রাখা হোক না কেন তারা যেন নিজ দেশ মিয়ানমারে দ্রুত ফিরে যেতে পারে সে বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে আসছে সরকার। বলা হচ্ছে, রোহিঙ্গাদের পুনর্বাসনের চেয়ে প্রত্যাবাসনের উপরেই তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সঞ্জনা চৌধুরী, ঢাকা থেকে। এ নিয়ে এখন শুনবেন একটি আলোচনা। তার আগে শ্রোতাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলার দুটি রেডিও অনুষ্ঠান শর্টওয়েভেও শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতীয় সময় 7টায় প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টজে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 ও ভারতের রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টজে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। এবারে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে একটি আলোচনা পরিবেশন করছেন আকবর হোসেন। মিজান, ধন্যবাদ আপনাকে। আলোচনার জন্য টেলিফোনে এখন আমার সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এবং হিউম্যান রাইটস ওয়াচের মীনাক্ষী গাঙ্গুলি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। প্রথমে মীনাক্ষী গাঙ্গুলি, আপনার কাছেই আসি। আপনি শুনেছেন যে রোহিঙ্গারা বলছেন তাদের প্রথম দিনটা ভাসানচরে ভালোই কেটেছে এবং অনেকে বলছেন তারা স্বেচ্ছায় সেখানে গিয়েছেন। তারা যদি সেখানে ভালো থাকে, স্বেচ্ছায় গিয়ে থাকে, আপনাদের এত আপত্তি কেন? আমাদের কিন্তু কোনো এমন আপত্তি নেই যে ওরা
গেছেন, ওরা তো যখন বাংলাদেশে এসেছিলেন তখনও তারা কাউকে জিজ্ঞেস করে আসেননি। একটা সিচুয়েশন এমন দাঁড়িয়েছিল যেই কারণে তারা এসেছেন। কিন্তু যখন ওরা এসে গেছেন আর যখন বাংলাদেশ এত দিন ধরে ওদেরকে রেখেছেন, ওদের সব দেখাশোনা করেছেন, তাহলে আমরা এখন বলছি যে এত তারা কি ছিল যে বিনা টেকনিক্যাল অ্যাসেসমেন্ট, যেটা প্রথমেই বাংলাদেশ সরকার কিন্তু শুরু থেকে বলছে যে আমরা টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করিয়েই পাঠাবো, তাহলে এত তারা কি ছিল যে না করিয়ে এখন পাঠিয়ে দিলেন তারা? কেননা এটার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বলতে আপনারা কি বোঝাচ্ছেন? আমাদের টেকনিক্যাল ইভ্যালুয়েশন যেটা ছিল সেটা যখন আপনারা গাঙ্গুলি আপনি শুনতে পাচ্ছেন? ওনার সঙ্গে সম্ভবত আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা চেষ্টা করব তার কাছে ফিরে আসতে। তৌহিদ হোসেন, আপনার কাছে আসি। বাংলাদেশ সরকার কি বিষয়টা নিয়ে খুব তাড়াহুড়ো করেছে? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। দেখুন, তাড়াহুড়ো একটা খুব রিলেটিভ টার্ম। এই কারণে যে এখানে রোহিঙ্গারা 3 বছর যাবত আছেন, এটা কি অল্প সময় নাকি বেশি সময় সেটাও একটা বিবেচনার বিষয়। আর তাড়াহুড়া ওনারা যেটা বলছেন যদি 2-4 দিনে হতো, তা তো হয়নি। এটা অনেকদিন যাবতই নিয়ে কথাবার্তা হচ্ছে, রোহিঙ্গাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে দেখিয়ে তারপরে তাদের সম্মতিতেই তাদেরকে স্থানান্তর করা হয়েছে বলে আমি জানি। আমি কিন্তু প্রথমে বলিনি যে এই স্থানান্তর উচিত অনুচিত বা যে এটা ভালো হলো কি মন্দ হলো সেই বিচারে আমরা যাচ্ছি না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখানে বাংলাদেশ সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে। তাদেরকে যেখানে এখন আশ্রয় দেওয়া হয়েছে সেখানে কি কোনো মূল্যায়ন করা হয়েছিল যে এখানে কিরকম রিস্ক হবে বা কেমন থাকা হবে না হবে ইত্যাদি? প্রয়োজন ছিল, কাজে তাদেরকে ওখানে আশ্রয় দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার মনে করে যে সার্বিক ব্যবস্থাপনার স্বার্থে তাদের একটা অংশকে যদি ওখানে স্থানান্তর করা যায় তাহলে সেটা সুবিধাজনক হবে, এবং এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার বাংলাদেশ সরকারের আছে। আচ্ছা, তারা দেখুন, তারা হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠান যখন এখানে আসেন তখন দেখতে হবে যে তাদের কোনো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মিয়ানমারে, এবং সেটা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ বা অন্যান্য প্রতিষ্ঠানগুলি এমন কিছুই অন্তত দৃশ্যমান করেননি বা ইফেক্টিভ কিছুই করেননি। তারা বিনা প্রয়োজনে তারা কি করতে পারত, অনেকটা বিরক্তিকর ভাবেই তারা বাংলাদেশ সরকারের উপর এ নিয়ে চাপ সৃষ্টি করে। হিউম্যান রাইটস ওয়াচ কি করতে পারত? তারা যেভাবে বিবৃতি দেওয়ার বা বিষয়গুলো ক্রিটিসাইজ করার তারা সেটা করেছে, আর কি করতে পারত তারা? দেখুন, এই প্রতিষ্ঠানগুলি যেসব দেশে বেসড তারা সেখানে যথেষ্ট শক্তিশালী। তারা কি সেখানকার যে কর্তৃপক্ষ যারা সিদ্ধান্ত নেন বা আন্তর্জাতিক পর্যায়ে যারা অ্যাক্টিভ হন তাদেরকে অ্যাক্টিভেট করার জন্য তারা কি করেছে? আমার প্রশ্নটা হলো এখানে মূল সমস্যাটা কিন্তু সেখানে। মূল সমস্যাটা হচ্ছে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির জন্য প্রত্যেকেরই তাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা উচিত। আচ্ছা, আপনার কাছে আবারও আসি। বাংলাদেশে বসে সেই দুঃখিত তৌহিদ হোসেনের সঙ্গে আমাদের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা ওনার কাছে আবার ফিরে আসার চেষ্টা করব। মীনাক্ষী গাঙ্গুলি, তৌহিদ হোসেন প্রশ্ন তুলেছেন যে কি করেছে হিউম্যান রাইটস ওয়াচ? শুধু বাংলাদেশ সরকার বা শুধু হিউম্যান রাইটস ওয়াচ নয়, আন্তর্জাতিক সংস্থাগুলো শুধু বাংলাদেশের উপর দায় চাপিয়ে দিচ্ছে, কিন্তু মিয়ানমারকে তো কিছু করছে না। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনি আমার প্রশ্ন শুনতে পেয়েছেন? জি, শুনতে পেয়েছি। উনি মিয়ানমারের, উনি তো ঠিকই বলছেন, সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি, সবচেয়ে বেশি দায়িত্ব মিয়ানমারের, সেটা আমরাও মানি। আর এইটা যে উনি এখন যে বলছেন যে আমরা কি করেছি, যখন ইউএনএ যখন বাংলাদেশ কোনো কিছু বলেছে, এই ইস্যুটা নিয়ে তুলেছে, ওরা কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি আমাদেরই রিপোর্ট নিয়ে তুলেছেন। তার জন্য মিয়ানমারে কি হয়েছিল, রোহিঙ্গাদের উপরে কি হয়েছিল, বা এখন ইন্টারন্যাশনাল কোর্টে হেগে কিভাবে প্রসিজার চলছে, এগুলো আমাদের কাজ দিয়েই চলছে। আমরা তো আর শুধু বাংলাদেশকে বলি না, আমরা তো 90টা দেশে কাজ করি, সব দেশের কথাই বলি। কিন্তু এখানে যখন রোহিঙ্গাদের কথা হচ্ছে, যেখানে রোহিঙ্গাদেরকে 2017 কি তার আগের থেকেই বাংলাদেশ রেফিউজি স্ট্যাটাস দিয়েছে, ওদের দেখাশোনা করছেন, তাহলে এখন এই রিস্কটা কেন নিলেন সেটার কথা আমরা কিন্তু বুঝতে পারছি না। এটা যদি একটা প্রসেস ছিল, যেই প্রসেসে এখনও হিউম্যানিটেরিয়ান এজেন্সিসরা কক্সবাজারে কাজ করছে, ওখানে ইউএনএইচসিআর আছে, IOM আছে, নানা রকম MSF আছে, তারা হাসপাতাল চালায়, তারা রেফিউজিদের দেখাশোনা করেন,
ওদের সঙ্গে কেন এই জিনিসটা করলেন না? তাতে করলে পরেই তো এই নিন্দাটা হতো না, কারণ তখন সবারই একটা সিকিউরিটি থাকতো। যেটা বলা হচ্ছে এটা বাংলাদেশ সরকারের এখতিয়ার, ভাষাঞ্চরও বাংলাদেশেরই ভূখণ্ড, বাংলাদেশ তা এই আশ্রয় প্রার্থীদের কোথায় রাখবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে, এনজিওরা নয়, এমন কথা বলা হচ্ছে। সরকার এই সিদ্ধান্তটা নিলেন কেন সেটাই তো আমরা বুঝতে পারছি না। কারণ আমরা তো শুরু থেকে, আমাদের যখন বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে কথা হয়েছে শুরু থেকে, তখন আমাদেরকে দেখিয়েছিলেন ওরা বাংলাদেশের গভর্নমেন্টের যে ভাষাঞ্চরে কতখানি ফেসিলিটিস তৈরি হয়েছে। তখন আমরা বললাম যে এইগুলো তো সব ঠিক আছে, শুধু একটাই প্রশ্ন রয়ে গেছে যে এতজন মানুষকে একটা চরের উপরে রাখা, ওখানে যদি হাসপাতাল ঠিক মতো না হয়, যদি কোনো ক্রাইসিস হয়ে যায়, তখন তো বদনামি বাংলাদেশের সরকারের হবে যে তাদেরকে ঠিক মতো সাপোর্ট দেওয়া হয়নি। তার জন্য আপনারা এটা ঠিকভাবে ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সঙ্গে কেন কাজ করছেন না? তখন আমাদেরকে বলা হয়েছিল না তা হবে, আগে আমরা টেকনিক্যাল ইভ্যালুয়েশন করাবো, ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট আনবো, তারপরে একটা প্রসেস হবে যেখানে ভলেন্টারিলি ইনফর্মড কনসেন্ট নিয়ে এদেরকে শিফট করানো হবে। এটাই আগে আমাদেরকে বলা হয়েছিল, সেটারই আমরা ওয়েট করছিলাম। কিন্তু এখন দেখি হঠাৎ করে তাড়াহুড়ো করে এদেরকে নিয়ে যাওয়া হলো, এটা আমরা বুঝতে পারছি না কেন। আপনার কাছে আবারও আসছি তৌহিদ হোসেন, যে প্রসঙ্গটি বারবার কথা আসছে যে এই যে রিলোকেশন প্রসেস যেটা হয়েছে, 1640 জনকে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক স্বচ্ছভাবে হয়নি। একটা অভিযোগ আছে যে কিসের ভিত্তিতে এই তালিকাটা করা হলো, কাদেরকে এখানে নেওয়া হলো। এবং আমরা এরকম অভিযোগও শুনেছি, যে আমরা নিজেই ইন্টারভিউ করেছি, যে অনেকে অভিযোগ করছেন যে তাদেরকে মেরেছে সেখানে নেওয়ার জন্য রাজি করাতে, তাদের পরিবারগুলো বলছে। একজন বলছিলেন যে মেরে দাঁত ভেঙে দিয়েছে, এরকম কিছু অভিযোগ কিন্তু তারা তুলছেন। প্রসেসটা স্বচ্ছ হলো না কেন, বা স্বচ্ছতার কোনো ঘাটতি কি ছিল, আপনার কি মনে হয়? এটা আমার জন্য বলা খুব কঠিন, কারণ যেসব অভিযোগ করছে সেসব অভিযোগের সত্যতা দেখার সুযোগ আমার নেই। আর বরং যদি স্পেসিফিক অভিযোগ থাকে সেটা, মানে আপনার কি মনে হয় কিনা যেটা একটু ট্রান্সপারেন্ট হতে পারতো? আমি এখানে ট্রান্সপারেন্সির খুব একটা কিছু অভাব অন্তত সরাসরি দেখা যাচ্ছে না। কারণ বলা হচ্ছে যে 1600 জন তারা গেছেন, এবং এই বিপুল জনসংখ্যার মধ্যে মাত্রই 1600 জন, এটা তাদের সম্মতিক্রমে যাওয়া অসম্ভব কিছু না। আমি জানি না যে কোনো ধরনের অত্যাচার অবিচার করা হয়েছে কিনা, সেটা ইন্ডিপেন্ডেন্টলি পরীক্ষা করে কেস বাই কেস দেখা যেতে পারে। কিন্তু আমরা আসলে যেটা বাংলাদেশের একজন মানুষ হিসেবে আমার কাছে যেটা বেশি মানে ভালো লাগছে না, সেটা হলো যে একেবারে মানে যারা যে প্রতিষ্ঠানগুলো এখানে কাজ করছে তারা এমন ভাবে উঠে পড়ে লেগেছে যেন এটাতে একেবারে দুনিয়া উল্টে গেছে। এটা শুরু হয়েছে, যদি দেখা যায় যে এটা যেখানে তারা আছে সেটা তো খুব একটা ইকোলজিক্যালি খুব একটা ভালো এলাকা না, যে কোনো সময় পাহাড় ধস হতে পারে, অতিবৃষ্টির কারণে অন্যান্য সমস্যা হতে পারে, এবং প্রচন্ড ঘিঞ্জি জায়গাতে আছে, যে জায়গা থেকে মানুষগুলোকে স্থানান্তর করা হয়েছে, স্থানান্তরিত জায়গার ফ্যাসিলিটিস নিঃসন্দেহে বেটার। এখন এটা হতে পারে যে যেই সংস্থাগুলো ওখানে, বিশেষ করে আন্তর্জাতিক সংস্থার যে মানুষগুলো কাজ করছে, তাদের হয়তো এখানে মনিটরিং বা তাদের সুযোগ সুবিধা দেওয়াতে অসুবিধা হতে পারে। কিন্তু এখানে একটি কথা আমি স্মরণ করাতে চাই, সেটা হলো যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় কিন্তু শরণার্থী শিবির আছে, এবং এর চেয়ে অনেক কঠিন জায়গাতে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষজন অনেক কষ্ট করে থেকে কাজ করছেন। সে তুলনায় এখানে যে প্রতিষ্ঠানগুলোর মানুষরা কাজ করছেন তারা অনেক সুবিধাজনক অবস্থানে আছে। এবং মাঝে মাঝে এরকম অভিযোগ ওঠে তারা তাদের সুবিধাগুলো অতটা পাবেন না বলেই বোধহয় অভিযোগ করছে। আমি সেটাতে বলতে চাই না যে সেটা সত্য, কিন্তু এরকম অভিযোগও কিন্তু আছে। আচ্ছা, আপনার কাছে আবার আসবো মীনাক্ষী গাঙ্গুলি। একটা কথা অনেকেই বলছেন যে যেভাবে ভাষাঞ্চরে নিয়ে যাওয়া হয়েছে রোহিঙ্গাদেরকে, বা নেওয়ার পরিকল্পনা যেটা আছে, এটা মিয়ানমারের কাছে একটা ভুল বার্তা দিতে পারে। অর্থাৎ মিয়ানমার হয়তো ভাবতে পারে যে বাংলাদেশ এদেরকে দীর্ঘ সময়ের জন্য অ্যাবজর্ব করে নিচ্ছে কিনা। আপনার কাছে কি মনে হয় যে সেরকম কোনো মেসেজ যেতে পারে এবং প্রত্যাবাসন প্রক্রিয়াতে আরও বাধাগ্রস্ত হতে পারে? মিয়ানমারের উপরে অনেক বেশি প্রেশার দরকার। মিয়ানমার কিন্তু আপনার যে অন্য প্যানেলিস্ট ঠিকই বলছেন, মিয়ানমার কেন এখন পর্যন্ত অ্যাকাউন্টেবিলিটি প্রসেস স্টার্ট করেনি, কেন তারা মানতেই রাজি নয়? এই মাত্র একটা ইলেকশন হলো, সেখানে কিন্তু আবার আমরা দেখলাম যে রোহিঙ্গাদেরকে প্রপার সিটিজেনশিপ রাইট দেওয়া হয়নি। এগুলো কিন্তু মিয়ানমারের দরকার করা, কেননা মিয়ানমার যেইভাবে অত্যাচার করেছিল রোহিঙ্গাদেরকে, সেটা যদি তারা এখন, আর তারপরে যেন বাংলাদেশের উপরে তারা গছিয়ে দিয়েছে তাদের নিজেদের সিটিজেন, এটা তো খুবই ভুল ব্যাপার। আর এইটার
এটার জন্য তো ইন্টারন্যাশনাল প্রেশার ডেফিনেটলি দরকার, কিন্তু যতদিন তারা এখানে আছেন, রোহিঙ্গারা এখানে আছেন, বাংলাদেশে আছেন, ততদিন কিন্তু তাদেরকে ঠিকভাবে রাখা এটা বাংলাদেশের উপরে। আর এখানে কিন্তু উনি বলছেন এখানে যে সমালোচনাটা হচ্ছে বাংলাদেশ সরকারেরও, যারা বলছেন যে রিফিউজিরা ভালো আছে কিনা সেটি আন্তর্জাতিক সংস্থাগুলো গুরুত্ব দিচ্ছে না, বরং তারা দেখছে তাদের সুবিধা কাজ করতে কোথায় বেশি, সেটিকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। তারা তো ওখানে জানি নাই, হয়তো ওরা তো জানেনই না যে ওখানে কি সুবিধা হবে বা অসুবিধা হবে। তাদেরকে তো নিয়ে যাওয়া হয়নি এখনো দেখবার জন্য। তারা তো শুরু থেকেই বলছে যে আমাদেরকে নিয়ে যাওয়া। এখনো তো ইউএনএইচসিআর তো তখন ওই 300 যারা নৌকোতে ছিল তাদেরকে 2 সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল ভাষাঞ্চার, তারপর তাদেরকে এখনো ফেরানো হয়নি। তখন থেকে ইউএনএইচসিআর বলে যাচ্ছে যে আমরা প্রোটেকশন ভিজিট করব, আমরা দেখবো ওরা কেমন আছেন, তাদেরকে তো নিয়ে যাওয়া হয়নি এখনো। আচ্ছা, আপনার কাছে আবার আসছে তৌহিদ হোসেন। জাতিসংঘ ইউএনএইচসিআর একটা বিবৃতি দিয়ে বলেছে যে এই প্রসেসটা সম্পর্কে তাদেরকে ইনফর্ম করা হয়নি, তারা জানে না বিষয়টা নিয়ে। এই যে শরণার্থীদের ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার করছে অনেক কাজ, কিন্তু ইউএনএইচসিআর একটা বড় ভূমিকা আছে। সেখানে যদি বিপুল সংখ্যায় রোহিঙ্গাদেরকে নেওয়া হয় এবং এই প্রসেসটার সঙ্গে যদি ইউএনএইচসিআর জড়িত না থাকে, বাংলাদেশের পক্ষে কি এটাকে ম্যানেজ করা সম্ভব হবে? এটার ইমপ্লিকেশনসটা কি হবে? দেখুন, আমি এক্সাক্ট ফিগার তো বলতে পারবো না, তবে আমি যতটুকু জানি 11 লক্ষ মানুষের পেছনে যা খরচ হচ্ছে তা সম্পূর্ণ বহন করছে না কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো, তার একটা বড় অংশ বাংলাদেশ সরকারও বহন করছে খরচ। কাজেই তার 10% যদি ওখানে স্থানান্তরিত হয়, সেখানে আমরা আশা করব যে আন্তর্জাতিক সংস্থাগুলিও সেখানে এগিয়ে আসবে সহায়তা করার জন্য। যদি নাই করে, তাহলে আমার ব্যক্তিগত মত যে সেটা বাংলাদেশ সরকারের পক্ষে ম্যানেজ করা সম্ভব হবে। এখানে আসলে সবচেয়ে অবাক ব্যাপার সেটা হলো যে যারা আশ্রয় দিচ্ছে সব চাপ তাদের উপরে আসছে। তারা যে কত অসুবিধার মধ্যে থেকে এই সামান্য জায়গাতে একটা ঘনবসতি পূর্ণ দেশে এতগুলি মানুষকে আশ্রয় দিচ্ছে, সেটাকে মৌখিকভাবে হয়তো অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, কিন্তু কাজে কর্মে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কোনোখানে পান থেকে চুল খসে গেল কিনা, এটা নিয়ে এটা কেন হলো? এই যে মীনাক্ষী গাঙ্গুলি যেটা বলছে, এটা কেন হলো যে ইউএন যেতে চেয়েছে, সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলো যেতে চেয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার তাদেরকে সেই সুযোগটা দেয়নি সেখানে? এর কি কারণ? এটা দেখুন, আমি এটা সম্বন্ধে বলতে পারবো না, এটা আপনাকে অবশ্যই সরকারের বা আপনার কি মনে হয় কাজটা ঠিক হয়েছে? আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে তারা যদি দেখতে যেতে চায়, তাদেরকে দেখতে যেতে না দেওয়ার কোনো কারণ নেই। তবে একটা কথা আবার সেখানে মনে রাখতে হবে, তারা যদি একটা নেতিবাচক মানসিকতা নিয়েই যান, যেটা খানিকটা লক্ষণ কিন্তু আমরা বাইরে থেকেও দেখতে পাচ্ছি, তারা যদি একটা নেতিবাচক মনোভাব নিয়েই যান, তাহলে গিয়েও তো কোনো লাভ হবে না। তারা এসে বলবেন যে না, বাড়িঘর ভালো আছে, কিন্তু যদি জলোচ্ছ্বাস আসে, জলোচ্ছ্বাস তো আসতেই পারে যে কোনো সময়। বাংলাদেশের মানুষও মারা যায় জলোচ্ছ্বাস হলে, কিন্তু জলোচ্ছ্বাসের ক্ষেত্রেও এখানে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে করে তারা, যেমন আমরা কোস্টাল এরিয়াতে করেছি, এমন ব্যবস্থা, বেড়িবাঁধ না, শুধু ওই শেল্টারের ব্যবস্থা করা হয়েছে। এবং আপনি যদি ইভেন জিপিএস ছবিও যদি দেখেন, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন এই জায়গাটা যে জায়গায় বর্তমানে তারা আছে তার থেকে কত ভালো। আমি কিন্তু প্রথমেই বলছি যে আমি কিন্তু এটা কি ভালো কি না মন্দ সেটা কিন্তু আমি কথা বলছি না, কিন্তু আমি বলছি যে যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের উপরে, এটা বিরক্তিকর। মীনাক্ষী গাঙ্গুলি কি বলবেন? ইউএন বা সংস্থাগুলো গেলেই কি এই সমস্যার সমাধান হবে? খুব সংক্ষেপে। না, এগুলো সমাধান, যেমনি আপনার প্যানেলিস্ট বলছেন যে উনি জানেন না, আমরাও কিন্তু বলছি না আমরা জানি। আমরা তাই জন্যই বলেছিলাম ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট আনেন, কেননা যদি কিছু হয়, ঠিকই তো বাংলাদেশে তো অনেক সময় বাংলাদেশিদের নিজেদেরই তো এইরকম ক্লাইমেটের হয়, তাহলে যদি এটা রোহিঙ্গাদের সঙ্গে হয়, তা আপনারা ভাবেন যে এত বছর যে ক্রেডিট পেয়েছে বাংলাদেশ, সেগুলো তো সব নষ্ট হয়ে যাবে যেটা আপনাদের পচে রেফিউজি মারা। ধন্যবাদ মীনাক্ষী গাঙ্গুলি আপনাকে, এবং একই সাথে তৌহিদ হোসেন আপনাকেও। আমাদের হাতের সময় একেবারেই শেষ হয়ে গেছে। এখন শ্রোতাদের ফিরিয়ে নিচ্ছি লন্ডনে মিজানুর রহমান খানের কাছে। ধন্যবাদ আকবর। ঢাকা স্টুডিও থেকে আলোচনাটি পরিচালনা করলেন আকবর হোসেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম। রাশিয়ার মস্কোতে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু। বাংলাদেশে ভাস্কর্যের বিরুদ্ধে কিছু ইসলামী চিন্তাবিদের বিবৃতি। ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন 1 সপ্তাহের মধ্যেই সমাধান। আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন।